প্রিয় দর্শক, দেশটাকে ভালোবেসে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত পাকিস্তানিদের যুদ্ধ অপরাধ, অত্যাচার, অবিচার, গণহত্যা, নির্যাতন, নারী নির্যাতন, শিশু হত্যা এবং তার বিরুদ্ধে এদেশের মুক্তিপাগল মানুষের, সর্বস্তরের মানুষের আত্মত্যাগ, যুদ্ধ কাহিনী ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করি এই অনুষ্ঠানে। তারই ধারাবাহিকতা আজকে আলাপ করব পলাশীতে প্রতিরোধ যুদ্ধ। চমকিয়ে যাবেন না, আমি মীর মদন মোহনলাল সর্দার সিং হায়াতের যুদ্ধ বলতে আসিনি, রবার্ট ক্লের বিজয় বলতে আসিনি। আমি বলেছি ঢাকার পলাশীতে প্রতিরোধ, সেটাও তো একই আত্মত্যাগ। 1971 সনের 25শে মার্চ কালো রাতে যখন পাকিস্তান সেনাবাহিনী তাদের দোসররা নির্মম আক্রমণ শুরু করলো দেশের নিরীহ অবহেলিত অত্যাচারের মানুষের উপরে, তখন বাঙালি জাতি রুখে দাঁড়িয়েছিল। কারণ তাদের দুটো নির্দেশনা ছিল। একটা ছিল 7ই মার্চের বঙ্গবন্ধুর নির্দেশনা, তোমাদের যার যা আছে শত্রুর মোকাবেলা করতে হবে। আরেকটা ছিল 25 তারিখেই যখনই তিনি খবর পেলেন আক্রমণ শুরু হয়ে গেছে, স্বাধীনতার ঘোষণা। 7ই মার্চ ছিল স্বাধীনতার ডাক, 25শে মার্চ কালো রাতে স্বাধীনতার ঘোষণা। এই ডাক এবং ঘোষণার ভিত্তি করে বাংলার কিছু দামাল সন্তান, যারা আমরা বলি অগ্নিযোদ্ধা, ফায়ার সার্ভিসের যোদ্ধা, তারাও প্রতিরোধ যুদ্ধ করে তুলেছিল। অনেক হতাহত হয়েছিল, অনেক আত্মত্যাগ করেছিল। সেই কথাগুলো আজকে আলোচনা হয় না। অনেক অংশে ইতিহাস নির্বাক হয়ে গেছে। চলুন আমরা সেই নির্বাক ইতিহাসকে আজকে সবাক করার চেষ্টা করি। সেই পলাশীর ব্যারাকের সামনে যে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল, আত্মত্যাগ হয়েছিল যুদ্ধের প্রারম্ভের সময়ে, সেই আলোচনা করার জন্য 3জন বিজ্ঞ আমাদের সঙ্গে এসেছেন। চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন, একজন কঠোর পরিশ্রমী ব্রিলিয়ান্ট অফিসার অফ বাংলাদেশ ফোর্সেস। আছেন অ্যাডভোকেট হাজি মোহাম্মদ নুরুল ইসলাম, সেদিন সেই প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে অন্যতম একজন, স্টেশন অফিসার ছিলেন সেই পলাশীর ফায়ার স্টেশনের। আছেন ফায়ার সার্ভিসের মিয়াজান কবির, লেখক, গবেষক। তিনি শুধু ফায়ার সার্ভিসের জন্য নয়, পুরা দেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটা গবেষণা করছেন, কিন্তু তার প্রাইম ইন্টারেস্ট হচ্ছে ফায়ার সার্ভিসের এবং সিভিল ডিফেন্সের যেই সেনানীদের, মুক্তিযোদ্ধাদের অবদান, সেটাকেই জনসমক্ষে আনার জন্য। প্রথমে জিজ্ঞেস করব, আমরা তো সাধারণত এই যে প্রথম প্রহরের প্রতিরোধ, পলাশীর ব্যারাকের সামনে যেটাকে বলা হয় প্রতিরোধ যুদ্ধ, যেটা ফায়ার সার্ভিসের লোকরা জনমানুষের সঙ্গে একত্রিত হয়ে যুদ্ধটা করলো, সেটা প্রতিফলন হচ্ছে বঙ্গবন্ধুর সেই কথাটাই যে একত্রে যুদ্ধ করার যেই নির্দেশনা, তারা সফল হয়েছিল সেদিন, তারা একত্রে দাঁড়িয়েছিল। এ সম্বন্ধে আমাদের কিছু বলুন আপনি। আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না, একটা মানচিত্র পেতাম না, পৃথিবীর বুকে এই মাথা উঁচু করে দাঁড়াতেও পারতাম না। এবং সে বাংলাদেশ হয়েছে যার জন্য আমরা আজকে, আমি নিজে মহাপরিচালক হিসাবে এই ফায়ার সার্ভিসে কাজ করতে পারছি। 25শে মার্চের কাল রাতে প্রথম প্রহরেই পলাশী স্টেশনে, পলাশী ফায়ার স্টেশন আমাদের প্রথম প্রতিরোধ গড়ে তোলে এবং বঙ্গবন্ধুর, জাতির পিতার সেই ডাকে যার যা আছে তা নিয়ে প্রতিরোধ গড়ে তোলো এবং প্রতিটি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। সেই ডাককে সাড়া দিয়ে পলাশীর ফায়ার স্টেশন দুর্গ গড়ে তুলেছিল এবং প্রথম প্রহরেই প্রতিরোধ গড়ে তুলেছিল এবং সেখানে আমাদের অনেক ফায়ার ফাইটার আত্মদান করেছে এবং ইতিমধ্যেই আমরা অনেকের নাম পেয়েছি
এবং অনেকেই মুক্তিযোদ্ধা হিসাবে নিবন্ধিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশ সরকারের একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, জনহিতকর প্রতিষ্ঠান। আমরা প্রতিদিনই মুক্তিযুদ্ধ করছি, আমরা মানুষকে অগ্নি থেকে মুক্তি দিচ্ছি, আমরা কিন্তু প্রতিদিনই মুক্তিযুদ্ধর একটা করে যাচ্ছি। এরই ধারাবাহিকতা যখন আমরা একটু খোঁজাখুঁজি শুরু করলাম যে আমাদের এই বাহিনীর মুক্তিযুদ্ধের অবদান কতটুকু এবং জনগণ কতটুকু জানি খুব কম কথাই হয়েছে, যার জন্য আমরা বিভিন্ন আজকে যারা উপস্থিত আছেন, আমার ডান পাশে দুজন ব্যক্তিত্ব, ওনারা অবশ্যই বলবেন, এবং এছাড়াও আমরা অনেকের সাথে যোগাযোগ করেছি, তথ্য সংগ্রহ করেছি, এবং এই দেশটাকে আমরা জানাতে চাই যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বঙ্গবন্ধুর জাতির পিতার সেই ডাকে সাড়া দিয়ে প্রথমেই প্রতিরোধ গড়ে তুলেছিল এবং পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সেই ইতিহাসটাকে আমরা সম্মুখে আনার জন্য আমাদের প্রচেষ্টা। এই সার্ভিসে যোগদানের পরদিন থেকে আত্মত্যাগী হয়ে গেছেন। আগুন যখন ছড়িয়ে পড়ে তখন তো আপনারা আগুনকে আলিঙ্গন করেন একটা মানুষকে বাঁচানোর জন্য। এই নোবেল প্রফেশন বলতে চাই। তো সেখানে আমাদের তথ্য পাচ্ছি আমরা প্রায় 18 জন ফায়ার সার্ভিসের সদস্য এবং বেশ কিছু এলাকার জনগণ, ছাত্ররাও শহীদ হয়েছেন। তো একটা খুব সুন্দর প্রচেষ্টা হচ্ছেন, আপনারা প্রায় সবারই নামটা প্রায় সংগ্রহ করতে পেরেছেন। তো তাদের শহীদদের পরিবারদের আপনারা কিভাবে সহযোগিতা করছেন? 26শে মে 2022 তারিখে এই অধিদপ্তরে যোগদান করি। যোগদান করার পরপরই আমাদের ঈদ ছিল, এবং এই ঈদে আমি প্রত্যেক শহীদদের নিকট আত্মীয়ের কাছে আমাদের প্রত্যেকটি স্টেশন থেকে, কাছাকাছি স্টেশন থেকে আমরা লোক পাঠিয়েছি, আমাদের শুভেচ্ছা উপহার পাঠিয়েছি, এবং আমরা স্মরণ করতে চেয়েছি যে তাদের অবদান আমাদের কাছে অতি মূল্যবান। তারা আজকে আমাদের মাঝে হয়তো নাই, কিন্তু তাদের জন্যই আজকে বাংলাদেশ হয়েছে, তাদের জন্যই আজকে আমরা গৌরবান্বিত বোধ করছি। আমরা কিন্তু স্মরণ করেছি, এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে এর গবেষণার মাধ্যমে, রিসার্চের মাধ্যমে আমরা যতজনকে নিবন্ধিত হয়েছেন মুক্তিযোদ্ধা হিসাবে, যারা হননি, যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, এই সরকারি প্রতিষ্ঠানের গবেষণার কাজটা শেষ করে আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা এই ব্যক্তি বা তার নিকটাত্মীয়কে যে কোনোভাবে যদি পুনর্বাসন করতে পারি, এবং আমরা প্রতিনিয়ত এই প্রত্যেকটি পরিবারের সাথে আমাদের যোগাযোগ আছে, এবং মার্চ মাসে ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি পরিবারকে ঢাকায় সুবিধাজনক সময়ে আমি একত্রিত করব এবং সম্মানিত করব। এটা আমার পরিকল্পনা। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। অ্যাডভোকেট হাজী মোহাম্মদ নুরুল ইসলাম, সেদিনের প্রতিরোধ যোদ্ধা, আপনি তো কি পার্সন ছিলেন, স্টেশন অফিসার, পলাশী ফায়ার স্টেশন। কি ঘটনা হয়েছিল আমাদের বলুন। 1971 সনের 25শে মার্চ চারিদিকে মানুষের মধ্যে অনেক সারা, স্বাধীনতার জন্য তারা উদ্গ্রীব, বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্যও তারা উদ্গ্রীব, সেখানে কি নির্দেশনা আসে সেটা জানার জন্য তারা উদ্গ্রীব। মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করতেছিল তখন। আমরা এরই মধ্যে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা একটা গর্জন গাছ আমাদের সামনে ছিল, ফায়ার ব্রিগেডের সামনে। আমি ওইখানকার যত লোকজন ছিল সবাইকে নিয়ে গাছ কেটে ওখানে প্রতিরোধ সৃষ্টি করি। প্রতিরোধ সৃষ্টি করার পরে কিছুক্ষণ পরেই সমস্ত লোকজন আমাদের ফায়ার ব্রিগেডের সামনে যারা ছিল, ওরা মিলিটারি গাড়ি আসতেছে এই জন্য সবাই ভিতরে ঢুকে পড়ছে, স্যার ফায়ার ব্রিগেডের ভিতরে ঢুকে পড়ছে। তখন আমাদের সেন্ট্রি ছিল হলো আলমাস, আমাদের সেন্ট্রি ছিল, সেন্ট্রিকে ওরা গুলি করে মেরে ফেলে। প্রথমেই মেরে ফেলে আমাদের ভিতরে ঢোকে, পাকের ঘরের সামনে দাঁড়া সে ডাকতে থাকে যে ব্যারাক মে কোন হয়, জলদি বাহার নিকাল, নেই তো বেহু মার্কে সব ওরা দেগা। তা আমাদের ফায়ারম্যান বলতেছিল স্যার জলদি বের হন, নাহলে তো আমাদেরকে মেরে ফেলবে। তখন আমি সবার আগে হাত উঁচে করে, আমার পিছনে প্রায় 50-52 জন লোক ছিল এবং আমি সামনে দাঁড়াইছি। আমি দাঁড়ায় এসে বলছি যে হাম লোক ক্যা কসুর হয়, কেউ হাম লোক বলায়, আমাদের কি দোষ, কেন আমাদের কি দোষ, আমাদেরকে কেন ডাকলেন, কি প্রয়োজন ছিল আমাদের ডাকার? আমরা তো ফায়ার ব্রিগেডের লোক, আপনারা দেখছেন এই গাড়ি, লাল গাড়ি আছে, এগুলো বলছি ওদেরকে বলার পরে একজন বলে যে ঠিক হয় তুম হামারা ভাই ঘুমকে ব্যারাক মে যাও। ব্যারাকের মধ্যে যখন ব্যারাকের কাছে কাছে আমি চলে গেছি, তখন পিছন দিক থেকে ওরা পিছনে গুলি করছে।
গুলি করলে ওখানে স্পটেই 7-8 জন 9 জন ওখানে মারা যায় এবং 12-13 জন ইনজিউর্ড হয়। এবং তাদের যে আর্তনাদ, এটা শুনলে তখন স্যার এটা বলার অপেক্ষা রাখে না যে তাদের কি আর্তনাদ ছিল। কিন্তু আমরা স্যার ফায়ার ব্রিগেড থেকে কিছুই করতে পারি নাই, আমরা তাদের জন্য কিছু করতে পারি নাই সময় মতো। স্যার আমি দেশে ছিলাম না, আমি বিদেশে ছিলাম, যার জন্য আমিও এগুলো তুলে ধরতে পারি নাই। যদি তুলে ধরতে পারতাম, যারা মৃত্যুবরণ করছে তারা তো শহীদ হয়ই নাই স্যার, যারা শহীদের আত্মীয় স্বজন ছিল তারাও যতটুকু সম্ভব ফায়ার ব্রিগেড হয়তো চেষ্টা করে, স্যার এসে করতেছে, আর একজন অফিসার ছিলেন উনিও করছেন কিছু। স্যার আমরা যেভাবে আমাদের হওয়া দরকার ছিল, এই ফায়ার ব্রিগেডের ভিতরে ঢুকে তারা আমাদের লাইনে দ্বারা গুলি করে মারলো, এই কথাটা ফায়ার ব্রিগেড এই 51 বছরে ফায়ার ব্রিগেড এই কথাটা স্বীকার করতে পারলো না। এটি আমাদের দুঃখ। এটাই তো আমরা রেকর্ডে দেখছি, আলোচনায় শুনছি যে আপনারা একটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেইখানে। রাইট স্যার। এর জন্যেই তারা আপনার উপর আক্রমণ করেছিল। জি স্যার। আপনারা যদি হ্যান্ডস আপ করতেন প্রথমেই, যদি আপনারা প্রতিরোধ না করতেন, রোড ব্লক না করতেন, তাহলে তো আপনাদের উপর আক্রমণ হতো না। কিন্তু তাহলে তো আপনারা আত্মসমর্পণ করে ফেলতেন। আপনারা তো আত্মসমর্পণ করেন নাই বলে আমরা জানি। কি বলেন আপনি? করিনি স্যার আমরা তখন, আমরা তো লাইনে দাঁড়া করছে, দাঁড়ায় রয়েছি স্যার আমরা। যাই হোক, এখন একটু বলুন যে আপনাদের সঙ্গে যারা সিভিলিয়ান ছাত্র বা জনতা ছিল, তাদের কি আপনাদের সঙ্গে শহীদ হয়ে গেছেন? তারা 7-8 জন মারা গেছে ওখানে তারা। আচ্ছা, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। জনাব মিয়াজুল কবির, এই যে প্রতিরোধ যেটা হলো, যেখানে রোড ব্লক করা হলো, সামান্য অস্ত্র নিয়ে এত বড় বড় পাকিস্তানের 18 নম্বর পাঞ্জাব রেজিমেন্ট মেজর মোহাম্মদ জাবেদ খানের নেতৃত্বে তাদের মধ্যে প্রতিরোধ যুদ্ধ করলেন। কারণ আমরা সবাই জানি ওই রাস্তা দিয়ে তারা যাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের দিকে। তাহলে এই যে আপনারা তাদেরকে কিছু ডিলে করালেন, এর ফলে তো আমাদের অনেক ছাত্ররা জীবন বেঁচে গেল, এটাও কিন্তু বুঝতে হবে আমাদের। এটা কি? সুতরাং আপনাদের সেই পরিকল্পনার মাধ্যমে আমরা মানুষকে অ্যালার্ট করতে পেলাম, অনেকে সরে যেতে পারলো, অনেকে প্রতিরোধ ব্যূহ গড়ে তুলতে পারলো। সেই ব্যাপারটা আপনার গবেষণায় কীভাবে আসছে? স্যার 1971 সাল একটা রক্তাক্ত অধ্যায়, 25শে মার্চ কালো অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনী যখন ক্যান্টনমেন্ট থেকে তারা কনভয় নিয়ে বের হলো, এই সংবাদ যখন আমাদের ফায়ার ব্রিগেড জানতে পারলো, কারণ ফায়ার ব্রিগেড হলো নিদ্রাহীন বাহিনী, তারা ঘুমায় না, নিদ্রাহীন পাখির মতো জেগে থাকে। তারা বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে তারা জানতে পারলো পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে নিধন করার জন্য তারা গণহত্যা শুরু করেছে। এই সংবাদ পাওয়ার পরেই ফায়ার ফাইটার এবং সংগ্রামী ছাত্র জনতা সম্মিলিতভাবে ফায়ার ব্রিগেড পলাশী ফায়ার স্টেশনের সামনে যে একটি প্রকাণ্ড অর্জুন গাছ ছিল, সেটা কেটে তারা ব্যারিকেড সৃষ্টি করে, যার ফলে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ঢুকতে তাদের বিলম্ব ঘটে। আপনি কি মনে করেন না এর ফলে বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র জীবন বেঁচেছিল? ব্যারিকেড যখন তারা বাধাপ্রাপ্ত হলো, তখন তারা এই বিষয়টা তখন জানাজানি হয়ে গেল। জানাজানি হওয়ার পরে তো ছাত্ররা যার যার মতো বেরিয়ে গেলেন, এবং আমাদের যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সংগ্রামী ছাত্র জনতা, তারা যখন পাক বাহিনী আসলো জানতে পেয়ে আমাদের পলাশী ফায়ার স্টেশন তার আশ্রয় নিল, এবং ফায়ার ব্রিগেডের ফায়ার ফাইটাররা ওই ছাত্রদেরকে তাদের পোশাক পরাল, জানি তারা বুঝতে না পারে খুব তারা ছাত্র, কারণ ছাত্রদের তাকে আশ্রয় দিয়েছে, তখন তারা একটা অজুহাত খুঁজতে পারে। কিন্তু দুর্ভাগ্য হলো যখন তারা ফলিং করলো, সারিবদ্ধ দাঁড় করালো, ছাত্রদের অনেকের মাথার চুল লম্বা ছিল। তারপরে যখন নেম প্লেট ছিল, বুকে যে নাম থাকে পোশাকে, তখন তাকে যখন জিজ্ঞেস করেছে, সে তখন তার আসল নামটি বলে দিয়েছে, কিন্তু তার নেম প্লেট ছিল ইকবাল হয়তো, কিন্তু সে বলল আমার নাম সেলিম। তখন এই বিষয়গুলো তাদের ভিতরে একটা কন্ট্রাডিক্টরি, তারা উত্তেজিত আরও বেশি হয়ে যায়, যার ফলে তখন ভাবলো তারা এই একটা শব্দ বলেছিল বাঙালি গাদ্দার। তখন হাবিব খান নামে লিডার বলেছিল, স্যার আমি মুজাহের, হাম মুজাহের হায়, আমিও এখানে আমি উদ্ভাস্ত। বললো তুম গাদ্দার, তুমিও গাদ্দার। গাদ্দার হচ্ছে ট্রেটার। ট্রেটার কে? আমরা না তারা? তারা পাকিস্তানি বাহিনী। ইয়েস, তারা আমার দেশে এসে গণতন্ত্র লুণ্ঠন করে আমার জনগণের টাকা খেয়ে 60% বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি, আমরা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, আমাদের উপর আক্রমণ করে, আর গাদ্দার আমরাই হয়ে যাই। এখানেই ইতিহাসের নির্মম। তখন তাকেও গুলি করে হত্যা করা হয়।
তখন আমাদের ফায়ার ফাইটারদের এই হত্যাকাণ্ড দেখে ইমাম সাহেব মসজিদে আত্মচিৎকার করে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেছিল। তাকে মসজিদের ভিতরে ঢুকে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু অনেকে বলে আজকে ইমাম সাহেবরা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। আমার কাছে অনেক তথ্য আছে, গবেষণার মাধ্যমে অনেক ইমাম সাহেব হত্যা করা হয়েছে 71 সালে, মাদ্রাসার ছাত্রকেও হত্যা করা হয়েছে। আসলে সেই ইমাম সাহেবকে, ফায়ার ফাইটারকে বেঙ্গল রেজিমেন্টের ব্যাপার না, তারা বাঙালি, তাদের হত্যা করো। ব্রিগেডিয়ার মাইনুদ্দিন সাহেবের কাছে ভবিষ্যৎ কি পরিকল্পনা আপনার, যে এই যে ইতিহাস নির্ভর জাতি আমরা একটা, ইতিহাসটা আপনারা স্বয়ংসম্পূর্ণ করবেন আপনি বলেছেন, এর উপরে ভিত্তি করে আপনারা কিভাবে এগিয়ে যাবেন? জাতির পিতা বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন প্রতিটি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। 71 সালে আমার জানা মতে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সাথে যারা সেই সময় ছিলেন, প্রত্যেকটি ফায়ার স্টেশন একটা দুর্গ হিসেবে কাজ করেছিল। প্রত্যেকটি ফায়ার স্টেশন আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য একটা নিরাপদ স্থল ছিল। এই প্রত্যেকটি ফায়ার স্টেশন থেকেই খাবার বা বিভিন্ন রকমের সহায়তা করেছিল। কিন্তু এই তথ্যগুলো আমরা কোনোভাবেই সংকলিত করতে পারি নাই বা এটাকে এক জায়গায় এনে জাতির সামনে আমরা উপস্থাপন করতে পারিনি। আমি মহাপরিচালক হিসেবে যোগদান করার পরে আমি প্রথমেই এই গবেষণাটা শেষ করার উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ আমরা অচিরেই এই গবেষণাটা শেষ করব এবং জাতির কাছে আমরা এটার একটা উপস্থাপন করব। একটু বলতে চাই, বগুড়ায় যে শহীদ চান্দু স্টেডিয়াম আছে, আমার জানা মতে উনি একজন ফায়ার ফাইটার ছিলেন। আমাদের স্বাধীনতা যে ফুটবল টিম ছিল, তার আগে আরেকটা ফুটবল টিম জয় বাংলা ফুটবল টিম নামে গঠন করা হয়েছিল, যেটার প্রচার, এটা আমি জেনেছি। এই তথ্যগুলো আমি এখন অ্যাকুরেটলি হয়তো দিতে পারবো না, আমরা জানছি, সংগ্রহ করছি। জয় বাংলা ফুটবল টিম কিন্তু এই ফায়ার ফাইটাররাই প্রথম গঠন করেছিল। প্রথমেই আমাদের গবেষণা শেষ করা, এটা একটা আমাদের পরিকল্পনা, এবং সাথে সাথে এর গবেষণার সাথে সাথে আমরা যেটা করতে চাই, যে পরিবারগুলো আমাদেরকে আজকে মুক্তিযোদ্ধারা নাই কিন্তু পরিবারগুলো আছে, নিকট আত্মীয় আছে, এই প্রত্যেককে আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে, জাতীয় অনুষ্ঠান বা ফায়ার সার্ভিসের অনুষ্ঠানে আমরা স্মরণ করছি এবং করব, এবং তাদেরকে যতটুকু যেভাবে সহযোগিতা করা সম্ভব হয় আমাদের এই বাহিনী থেকে, অধিদপ্তর থেকে, আমরা সেটা করব। এটা হলো আমার ভবিষ্যৎ পরিকল্পনা। এবং এর পরবর্তীতে আমি জনগণকে জানানোর জন্য, দেশবাসীকে জানানোর জন্য নাটিকা নির্মাণ অথবা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে, আপনি জানেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় একজন বীর মুক্তিযোদ্ধা, আমরা সম্মিলিতভাবে জাতির কাছে এটাকে যেন একটা পূর্ণাঙ্গ দলিল হিসাবে উপস্থাপন করতে পারি, এবং যারা তাদের সোনালী দিনগুলো দিয়েছিলেন আজকের আমাদের দিনের জন্য, যারা জীবন বিসর্জন দিয়েছিলেন, আত্মত্যাগ করেছিলেন, তাদেরকে আমরা সম্মানিত করতে চাই স্মরণ করে। অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম সাহেব, আপনি কিভাবে দেখছেন সে আত্মত্যাগটা, আর আজকে সমাজের মধ্যে তার কি প্রতিফলন দেখছেন আপনি? 51 বছর পার হয়ে গেছে স্যার, আমাদের কথা কেউ স্মরণও করে নাই, কেউ বলেও নাই। কিন্তু যেহেতু এটাকে শুরু হয়েছে স্যার, এটা যাতে আমরা যারা মৃত ব্যক্তি, যারা মারা গেছেন তারা যেন শহীদ মুক্তিযোদ্ধা হতে পারেন, এবং যারা আহত হয়েছেন তারা যাতে আহত মুক্তিযোদ্ধা হতে পারে, সেই ব্যবস্থা যদি আপনি একটু ব্যবস্থা করেন, এবং বাংলাদেশ গভর্নমেন্ট যদি আমাদেরকে সেই সুযোগ দেয়, বিকজ অফ দ্যাট অনেক সার্ভিস ডিপার্টমেন্টকেই বলা হয়েছে যে যদি আপনাদের কোনো মুক্তিযোদ্ধা থাকে তাহলে তার নাম আমাদের কাছে পাঠান। যেহেতু ফায়ার সার্ভিস একটা সার্ভিস ডিপার্টমেন্ট, সেই হেতু এই নামগুলো যাতে আমাদের কাছে, যাদের সরকারের কাছে পাঠানোর পরে যাতে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, যে আমাদের নামগুলো যাতে ইয়েতে আসে, তাহলে এই যাতে ব্যবস্থা হয়, মুক্তিযোদ্ধা আমরা হতে পারি, সেই ব্যবস্থা যদি গ্রহণ করে গভর্নমেন্ট, তাহলে আমরা তাদেরকে গভর্নমেন্টের কাছে চিরকৃতজ্ঞ থাকব। জনাব কবির, আপনার শেষ কোনো ওপিনিয়ন? যখন পাকিস্তানি বাহিনীর অত্যাচারে মানুষ ভীত বিহ্বল, ঠিক তখন ফায়ার ব্রিগেডের অনেক আত্মীয় স্বজন যারা মুক্তিযোদ্ধা ছিলেন, তারা আমাদের ফায়ার ব্রিগেডে তারা আশ্রয় গ্রহণ করে, তথ্য সংগ্রহ করে এটা 2 নম্বর সেক্টরে সেই সংবাদগুলো পাঠাতেন, যাতে পাকিস্তানি বাহিনী কিভাবে তারা অবস্থান করছেন সেই অবস্থান অনুযায়ী তারা গেরিলা আক্রমণ করেছে। আমাদের এই মুক্তিযোদ্ধারা শুধু 25শে মার্চেই নিরস্ত্র যে ফায়ার ফাইটাররা সশস্ত্র হয়েছিলেন, তারা সারা দেশে ছড়াই পড়েছিলেন সশস্ত্র মুক্তি যুদ্ধে।
তারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন যুদ্ধে তারা আত্মদান করেছেন এবং অংশগ্রহণ করে তারা সেই অঞ্চলকে তারা বিজয়ের পতাকা উড়িয়েছেন। শুধু তাই নয় স্যার, আমাদের এই ফায়ার ফাইটার যারা আমাদের আত্মত্যাগ করেছিলেন সেই তাদের নাম স্মরণে আমাদের মিরপুর 10 নম্বর যেটা ট্রেনিং কমপ্লেক্সে সেখানে আমরা স্মৃতিসৌধ করেছি, সেখানে তাদের নামের ফলক তাকে সেখানে স্থাপিত হয়েছে এবং সেটা আমরা কৃতজ্ঞতার সাথে সেই শহীদদের স্মরণ করছি এবং তার পরিবার পরিজনকে আমরা স্মরণ করছি এবং তাদের উপরে বিভিন্ন লেখালেখি হচ্ছে, তাদের জীবন কাহিনী আমরা বিভিন্ন পত্রপত্রিকায় আমরা ছড়িয়ে দিয়েছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা একটা সুন্দর আলোচনা শুনলাম, মর্মান্তিক আলোচনা, বড় কষ্টের আলোচনা, মৃত্যুর আলোচনা। যে লোকগুলো প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে তাদেরকে কিভাবে হত্যা করা হয় সেই কথা আমরা জানলাম। আসল কথা হচ্ছে অন্ধবিশ্বাস পাকিস্তানিদের মধ্যে জন্তু পয়দা করেছিল। সেই জন্তু করে করে খেয়েছে বাংলার সমাজকে 9 মাস ধরে। বিশ্বের ইতিহাসে কেউ পুলিশকে হত্যা করে না, কেউ ফায়ার সার্ভিসে পার্সোনালে হত্যা করে না, তারা তো মানব সেবা করে, তারা যোদ্ধা না। পাকিস্তান তাদেরকে হত্যা করেছিল। তারা ছিল ইতিহাসের মহানায়ক যারা আত্মত্যাগ করেছেন, তারা ছিল মুক্তিযুদ্ধের সিংহ পুরুষ। চলুন আমরা চেতনা, বিবেক, ঘুমন্ত আত্মাকে জাগ্রত করি, ইতিহাসের মুখোমুখি হই। এই ইতিহাস হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বের ইতিহাস, প্রতিরোধ যুদ্ধের ইতিহাস, এদেশের সাধারণ মানুষের আত্মত্যাগের ইতিহাস এবং পলাশীর ব্যারাকের সামনে প্রতিরোধ যুদ্ধের ইতিহাস। সমস্ত ইতিহাস সংরক্ষণ করে একত্রে সবাই মিলে নতুন প্রজন্মকে জানাই কত কষ্ট করে দেশ স্বাধীন হয়েছে। সবাই মিলে একটা ভালো দেশ গড়ে তুলি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। অনেক কষ্ট এসেছেন আজকে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য। এ বলে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নাম লিখেছি বাংলা